শেখ মুজিব সহ 4 শতাধিক নেতার মুক্তিযোদ্ধার সনদ বাতিল। এদিকে হাসিনার বিচার এবং দেশে ফিরিয়ে আনার বিষয়ে যা বললেন বিশ্লেষকরা। আরও থাকছে অস্ত্র আইনের সাবেক প্রতিমন্ত্রী কামাল মজুমদার গ্রেফতার। সর্বশেষ জানিয়ে দেব প্রধান উপদেষ্টার কাছে দ্বিতীয় রিপোর্ট জমা দিল গুম কমিশন। শেখ মুজিব সহ 4 শতাধিক নেতার স্বীকৃতি বাতিল। শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ সহ 1970 সালের নির্বাচনে বিজয়ী 4 শতাধিক রাজনীতিবিদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল হয়ে গেছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা অধ্যাদেশে এসব নেতার পরিচয় মুক্তিযোদ্ধার সহযোগী হিসেবে নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার রাতে বীর মুক্তিযোদ্ধার নতুন সংজ্ঞা নির্ধারণ করে জামুকা আইনের সংশোধিত অধ্যাদেশ জারি করেছে সরকার। সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী প্রবাসী মুজিবনগর সরকারের সদস্যরা হলেন মুক্তিযোদ্ধার সহযোগী। রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ এবং সংসদ বিভাগ থেকে এই অধ্যাদেশ জারি করা হয়। এতে কারো নাম না থাকলেও নতুন সংজ্ঞা অনুযায়ী উল্লেখিত নেতাদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল হয়ে গেছে বলে জানান সংশ্লিষ্টরা। অধ্যাদেশ অনুযায়ী শুধু মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারি নন, আরও 4 শ্রেণীর স্বীকৃতিপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার পরিচয় মুক্তিযোদ্ধার সহযোগী হিসেবে নির্ধারণ করা হয়েছে। এই 4 শ্রেণীর মুক্তিযোদ্ধারা হলেন প্রথমতম যেসব বাংলাদেশি পেশাজীবী বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে বিশেষ অবদান রেখেছেন এবং বিশ্ব জনমত গঠনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। দ্বিতীয়ত, যারা মুক্তিযুদ্ধকালীন গঠিত বাংলাদেশ সরকারের মুজিবনগর অধীন কর্মকর্তা, কর্মচারী বা দূতসহ অন্যান্য সরকারি সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তৃতীয়ত, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সব শিল্পী এবং কলাকৌশলী এবং দেশ ও দেশের বাইরে মুক্তিযুদ্ধের সপক্ষে দায়িত্ব পালনকারী সব বাংলাদেশি সাংবাদিক। চতুর্থত, স্বাধীন বাংলা ফুটবল দল। বাতিল হওয়া জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন 2022 অনুযায়ী বঙ্গবন্ধু সহ প্রবাসী সরকারের MNA বা MPA এবং উল্লেখিত 4 শ্রেণীর সবাই মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। নতুন অধ্যাদেশে তাদের মুক্তিযুদ্ধের সহযোগী করার ফলে দেশের বীর মুক্তিযোদ্ধার পরিচিতি বাতিল হয়ে গেছে। হাসিনার বিচার ও দেশে ফিরিয়ে আনার বিষয়ে যা বললেন বিশ্লেষকরা। ছাত্র জনতার গণ অভ্যুত্থান, ভারতে পালিয়ে যাওয়ার শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। প্রসিকিউটররা হাসিনার বিরুদ্ধে অভিযোগ এনেছে যে তিনি গত বছরের ক্ষোভ চলাকালীন সময় বিক্ষোভকারীদের উপর হামলার হুমকি দিয়েছিলেন। গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের বিদায়ের পর বাংলাদেশে অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রতিশ্রুতি দিয়েছিলেন শেখ হাসিনা ও তার দলের অন্যান্য মূল আসামিদের বিচারের মুখোমুখি করবেন। মোহাম্মদ জামজুরের উপস্থাপনায় আল জাজিরার ইনস্টিটিউট স্টোরি অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ বিষয় বিশেষজ্ঞ এবং স্বাধীন দক্ষিণ এশিয়া গবেষক আব্বাস ফাউজ ও এপি জিন্দালাল গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শ্রী রাধা দত্ত এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য রুবিন ফারহানা। গবেষক আব্বাস ফাইজ বলেছেন, বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত করেছে। আর গত বছরের জুলাই মাসে হাসিনার বিরুদ্ধে বিক্ষোভকারীদের উপর কঠোর দমন অভিযান শুরু করেছেন তিনি। জাতিসংঘের মতে সে সময় প্রায় 1400 মানুষ নিহত হয়েছেন। শেখ হাসিনার শাসনামলে যত অবিচার এবং নির্যাতন হয়েছে তার সবাই বিচারের অন্তর্ভুক্ত করা উচিত। সেই সঙ্গে হাসিনা সহ সব অপরাধীদেরকে কঠিন বিচার করা উচিত। তবে সবই হতে হবে আন্তর্জাতিক আইন অনুসরণ করে। শ্রী রাধা বলেছেন, ভারতের পক্ষ থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাপন করার সম্ভাবনা কম। যদিও দুই দেশের মধ্যে একটি প্রত্যাপন্ন চুক্তি হয়েছে, তবুও ভারত রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় সিদ্ধান্ত নিতে পারে। ভারতের দৃষ্টিতে বাংলাদেশে একটি নিরপেক্ষ বিচার প্রক্রিয়া চলছে এবং পরিস্থিতি পক্ষপাতিষ্ঠ এবং যুক্তিযুক্ততেই তারা প্রত্যাপন্ন থেকে বিরত থাকতে পারে। এদিকে রুবিন ফারহানা বলেছেন, বিচার প্রক্রিয়া এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। বাংলাদেশে সাধারণত একটি মামলা শেষ হতে বহু বছর সময় লাগে, তাই এখনও চূড়ান্ত মন্তব্য করা কঠিন। শেখ হাসিনা ও তার সহযোগীদের দেশে ফিরিয়ে আনা হবে কিনা সে এখন বড় প্রশ্ন, কারণ তারা অধিকাংশই ভারতে অবস্থান করছেন। বিশ্লেষকদের মতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার প্রক্রিয়া কেবল রাজনৈতিক বা কূটনৈতিক বিষয় নয়, এটি একটি আন্তর্জাতিক আইনগত এবং মানবাধিকারের বিষয়ে পরিণত হয়েছে। অস্ত্র আইনের সাবেক প্রতিমন্ত্রী কামাল মজুমদার গ্রেফতার। রাজধানীর বনানী থানায় অস্ত্র আইনে দায়ের করা মামলায় পতিত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সাবেক শিল্প প্রতিমন্ত্রী
কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার মামলায় তদন্তকারী কর্মকর্তার প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার দেখান ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউর রহমান। এ তথ্য নিশ্চিত করেছে আদালতের বনানী থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক মোক্তার হোসেন। এদিন দুপুর 12টার দিকে মামলায় আহমেদ মজুমদারকে আদালতে তোলা হয়। পরে মামলায় তদন্ত কর্মকর্তার প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন বিচারক। মামলার এজাহারে বলা হয়, গত বছরের 25শে আগস্ট জারি করা এক বিজ্ঞাপনে অনুযায়ী 2009 সালের 6 জানুয়ারি হতে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত ব্যক্তিগত নিরাপত্তার জন্য প্রদত্ত সব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয়। স্থগিত লাইসেন্স মুক্ত অস্ত্র এবং গোলা বারুদ 2024 সালের 3 সেপ্টেম্বরের মধ্যে জমাদানের নির্দেশ দেওয়া হয়। এই তারিখের মধ্যে কোনো অস্ত্র গোলাবারুদ থানায় জমা না দেওয়া হলে তা অবৈধ অস্ত্র হিসেবে গণ্য অস্ত্র আইনে মামলা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে আসামি কামাল মজুমদার তার দুটি আগ্নেয়াস্ত্র নিজে অথবা অন্য কোনো প্রতিনিধির মাধ্যমে বনানী থানায় বা অন্য কোনো থানায় জমা দিয়েছিলেন কিনা সে বিষয়ে তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে থানাকে অবহিত করেননি। তার অস্ত্রের লাইসেন্স উল্লেখিত ঠিকানা উপস্থিত হয়ে বাসায় কাউকে পাওয়া যায়নি। এই ঘটনায় অস্ত্র আইনে 9.1 ধারায় মামলা করা হয় কামাল আহমেদ মজুমদারের বিরুদ্ধে। মামলা দায়ের করেন বনানী থানার উপপরিদর্শক মোহাম্মদ আমজুল দুলাল। গত বছরের 18 অক্টোবর রাতে কামাল আহমেদ মজুমদারকে রাজধানীর গুলশানের বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক একাধিক হত্যা ও হত্যা চেষ্টার মামলায় রিমান্ড শেষে কারাগারে আছেন তিনি। প্রধান উপদেষ্টার কাছে দ্বিতীয় রিপোর্ট জমা দিল গুম কমিশন। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে দ্বিতীয় ইন্টারিম রিপোর্ট জমা দিয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। বুধবার বেলা 11টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার কমিশন প্রধান বিচারপতি নাইমুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেন। সদস্যদের মধ্যে নুরুল খান, সাজ্জাদ হোসেন এবং নাবালিয়া ইব্রাহিম উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা আব্দুর রহমান খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া। প্রতিবেদন জমার পর প্রধান উপদেষ্টা বলেছেন, প্রতিবেদনটি ওয়েবসাইট এবং বই আকারে প্রকাশের ব্যবস্থা করতে হবে। এটি ঘিরে শুধু বাংলাদেশ নয়, বৈশ্বিকভাবেও আগ্রহ রয়েছে। কি ভয়াবহ আরেকটি ঘটনা! আমাদের সমাজের ভদ্রলোকেরা, আমাদেরই আত্মীয় পরিজনরা এই ঘটনা ঘটিয়েছে। আপনারা যা যা কিছু পেয়েছেন তার ভিডিও একটি হরহর মিউজিয়ামে দেওয়া উচিত। গা শিউরে ওঠার মতো ঘটনা। এই ধরনের বন্দিশালা কেমনে হয়? 3 ফিট বাই 3 ফিট খোপের মধ্যে দিনের পর দিন, মাসের পর মাস আটকে থাকার যে নির্মমতা, নিষ্ঠুরতার চিত্র মানুষের কাছে তুলে ধরা উচিত। এ সময় তিনি কমিশন সদস্যদের কাছে প্রতিবেদনের আশু বিবরণীগুলো চিহ্নিত করে কোনটি কোন মন্ত্রণালয়ের আওতায় পড়েছে তা নির্দিষ্ট করে দেওয়ার নির্দেশনা দেন, যাতে করে সরকার স্বল্প সময়ের মধ্যে কাজগুলো শুরু করতে পারে। একজন কমিশন সদস্য প্রধান উপদেষ্টাকে বলেছেন, ঘটনাগুলো এতটাই ভয়াবহ যে জড়িত অনেক কর্মকর্তা এবং অন্যরাও অনুশোচনায় ভোগেন। তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন আত্মশুদ্ধির একটা চেষ্টার হিসাবে। 2 জন অফিসার লিখিতভাবে এর থেকে পরিত্রাণ চেয়ে চিঠিও লিখেছেন। চিঠিগুলো গণভবনে পাওয়া গেছে। সেনাপ্রধান জনসম্মুখে এই চিঠির কথা স্বীকারও করেছেন। কমিশন সদস্যরা জানান, কমিশনের কাছে এখনো পর্যন্ত 1850টি অভিযোগ এসেছে এবং এর মধ্যে 1350টি অভিযোগ যাচাই বাছাই শেষ হয়েছে। কমিশন সদস্যরা আরও লিখেছেন, অভিযোগের সংখ্যা 3500 ছাড়িয়ে যেতে পারে। গুমের শিকার ব্যক্তিদের মধ্যে এখনও 3 শতাধিক ব্যক্তি নিখোঁজ রয়েছে বলেও জানান তারা। নিখোঁজ ব্যক্তিদের পরিবার যাতে ব্যাংক হিসেবে লেনদেন করতে পারে সে বিষয়ে উদ্যোগ নিতে প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানান কমিশন প্রধান। তিনি বলেন, বিদ্যমান আইনে কেউ 7 বছর নিখোঁজ থাকলে তাকে মৃত বলে ধরে নেওয়ার সুযোগ রয়েছে। আইন সংশোধন করে এটিকে 5 বছর করার সুপারিশ করেন তিনি। অতি দ্রুত যাতে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়ে করণীয় জানাতে কমিশনকে পরামর্শ দেন প্রধান উপদেষ্টা। কমিশন সদস্যদের ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন, আপনারা ভয়ভীতি, নানান রকম হুমকি ধামকি উপেক্ষা করে কাজ করে যাচ্ছেন। এদের মানুষের জন্য আপনারা অনুপ্রেরণা হয়ে থাকবেন। ভবিষ্যতে যারা মানুষের অধিকার নিয়ে কাজ করবে আপনারা তাদের অনুপ্রেরণা।